কোঠা নাকি মেধা? মেধা, মেধা এবং মেধা। বর্তমানে সাধারণ শিক্ষার্থীদের কোঠা পূর্ণবহালের বিপক্ষে একমাত্র দাবি এটি। বর্তমান তুমুল আলোচনার একটি বিষয় কোঠা পদ্ধতি পূর্ণবহাল। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোঠা ব্যবস্থার ভালো মন্দ উভয় দিকই আছে, তবে এর প্রয়োগ জটিল। বর্তমানে প্রথম শ্রেণীর সরকারি চাকরিতে কোঠা প্রথার সংস্কারের দাবিতে আন্দোলন বিক্ষোভ করছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আসলে কোঠা পদ্ধতির কারণে প্রকৃত মেধাবীরা কি হারিয়ে যাচ্ছে না? কোঠা পদ্ধতির ফলে প্রকৃত মেধার মূল্যায়ন যথাযথ হবে কি? কোঠা পদ্ধতি বাতিল কতটা যুক্তিযুক্ত? এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। প্রথমেই আসি আমরা বর্তমান কোঠা পদ্ধতি নিয়ে। বর্তমান কোঠা পদ্ধতিতে মুক্তিযোদ্ধা, তাদের সন্তান এবং নাতি নাতনিরা সুবিধা ভোগ করে থাকে 30%, নারী কোঠা 10%, জেলা কোঠা 10%, ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠা 5% এবং প্রতিবন্ধী কোঠা 1%, যা শতকরা হিসাব করলে দাঁড়ায় 100%-এর 56%। তার মধ্যে বেশি আলোচনা হচ্ছে মুক্তিযুদ্ধ কোঠা নিয়ে, যা সম্পূর্ণ কোঠা পদ্ধতির 30%। 1971 সালে প্রথম মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের সন্তানদের সুযোগ সুবিধা দেবার জন্য মুক্তিযুদ্ধ কোঠা চালু করা হয়েছিল, কিন্তু বর্তমানে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনির জন্যও এ কোঠা প্রযোজ্য হচ্ছে। অনেক বিশেষজ্ঞের মতে এ বিষয়টি অনেকটাই ন্যাক্কারজনক। মুক্তিযোদ্ধাদের সংগ্রামের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ নামক ভূখণ্ড পেয়েছি। মুক্তিযোদ্ধারা আমাদের দেশের ফেলনা কোনো বস্তু না, তারা তাদের জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে। এক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা অবশ্যই প্রাপ্য। তাদের যে সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না, বিষয়টা কিন্তু এমন না। একজন মুক্তিযোদ্ধা হিসাবে সরকার কর্তৃক 22 রকমের সুযোগ সুবিধা ভোগ করে থাকেন। তার মধ্যে উল্লেখযোগ্য রাষ্ট্রীয় ভাতা, যা শারীরিক অসামর্থ্য বিবেচনায় সর্বোচ্চ 45,000 টাকা পর্যন্ত মুক্তিযোদ্ধা পরিবারকে দেওয়া হয়। রেশন সুবিধা, রেশন সুবিধা হিসাবে মুক্তিযোদ্ধাদের ফ্যামিলি পায় মাসিক 35 কেজি চাল, 30 কেজি আটা, 5 কেজি চিনি, 8 লিটার ভোজ্য তেল এবং 8 কেজি ডাল। শিক্ষা ভাতা, শিক্ষা ভাতা হিসাবে 2 সন্তানের ক্ষেত্রে প্রতিজন বার্ষিক 1,600 টাকা করে পায়। চিকিৎসা ভাতা, মুক্তিযোদ্ধারা সরকারি হাসপাতালে ভর্তি হলে কল্যাণ ট্রাস্ট থেকে সম্পূর্ণ খরচ বহন করে এবং বিদেশে চিকিৎসায় সর্বোচ্চ 8 লাখ টাকা পর্যন্ত সরকার কর্তৃক সহায়তা দেয়া হয়। উৎসব ভাতা, বছরের 2টি ঈদে মূল ভাতার সমপরিমাণ অর্থ দেয়া হয় উৎসব ভাতা হিসাবে। এই যে মুক্তিযোদ্ধারা এবং তাদের সন্তান নাতি নাতনি এত সুযোগ সুবিধা পাচ্ছে, এক্ষেত্রে তাদের সরকারি চাকরিতে 30% কোঠা পদ্ধতি বহাল আসলে কতটা যৌক্তিক? ওটা সবসময় মেধাবীরা বা যারা যোগ্য তাদের অধিকার ক্ষুণ্ণ করে। কোঠা পদ্ধতিতে মেধাবীদের তুলনায় যাদের জন্য কোঠা রাখা হয়েছে তাদেরকে অগ্রাধিকার দেয়া হয়। সরকারি চাকরির ক্ষেত্রে কোটার কারণে মেধাবীর সুযোগ যদি সীমিত হয়, সেক্ষেত্রে মেধাবীরা কি আদৌ দেশে থাকবে? এখানে মেধার পরিবর্তে কম যোগ্যরা স্থান পাচ্ছে। এক্ষেত্রে একটা প্রশ্ন চলেই আসে, যারা দেশের জন্য জীবন বিলিয়ে দিচ্ছে তাদের সন্তানদের জন্য একটা জায়গা নিশ্চিত করা কি অযৌক্তিক? এ প্রশ্নের বিপরীতে উত্তরটা এমন হওয়া উচিত নয় কি? মুক্তিযোদ্ধাদের পার্সেন্টেজ কত
সেটার উপর ভিত্তি করে কোটার শতাংশ নির্ধারণ করা, সাধারণ শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা সন্তানদের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা। যদি সংবিধানের ৩য় ভাগের ২৯-১ নম্বর অনুচ্ছেদ দেখি, সেখানে স্পষ্ট বলা হয়েছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে। এছাড়াও কোটা সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, এটা পরিষ্কারভাবে অগ্রহণযোগ্য। আমলারা দেশ চালাতে বড় ভূমিকা রাখেন, সেখানে যদি কোটার সাহায্যে মেধাবীরা না গিয়ে কম মেধাবীরা যায়, তাহলে গোটা ব্যবস্থাই দুর্বল হয়ে যায়। তিনি আরও বলেন, এত বছর পর মুক্তিযুদ্ধ কোটা থাকা উচিত না। এটা বলাই যায় বৈষম্য দূর করতে গিয়ে এখন নতুন বৈষম্য সৃষ্টি করা হয়েছে, যার ফলে অনেক মেধাবীরা সরকারি চাকরির ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলবে। তারা তাদের যোগ্য সম্মান না পেয়ে অন্য দেশে ধাবিত হওয়ার চেষ্টা করবে, যা আমাদের দেশের জন্য কখনোই মঙ্গলজনক নয়। তবে কোটা পদ্ধতি একবারে বাতিল করা যাবে না। বিদ্যমান আনুপাতিক হার কমিয়ে যৌক্তিক অবস্থায় আনতে হবে, এতে আমাদের উভয়ের মঙ্গল হবে।